স্বাভাবিকভাবেই প্রতিদিনকার মতো পত্রিকা চোখ বোলাচ্ছিলাম। তো চোখ বোলাতে গিয়ে হঠাৎ একটি জায়গায় আমার চোখ আটকে গেল একটি নাম দেখে। মানবজমিন শহীদদের গল্প নামক একটি পেজ তারা রাখেন, সেখানে আমাদের শহীদদের গল্পগুলো তুলে ধরেন। তো যে নামটি দেখলাম, নামটি হচ্ছে শাকিল হোসাইন, যে নামটি আমার বড্ড চেনা, বড্ড কাছের, বড্ড আপন। এই শাকিল হোসাইন ইউডা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, পড়াশোনা করতেন অনার্স সেকেন্ড ইয়ারে। তো এই শাকিলের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, অনেক আগে থেকে আমি তাকে চিনি। সে আমার মিছিলের সহযোদ্ধা। অনেক আন্দোলন সংগ্রাম আমরা একসঙ্গে করেছি, অনেক মিছিলের পথ আমরা একসঙ্গে হেঁটেছি, অনেক গল্প আমরা করেছি। আমার আর ওর বাড়ি একই দিকে হওয়ায় প্রায়ই ওর সঙ্গে আমার দেখা হয়ে যেত যাত্রাপথে। এবং দেখা হওয়ার পরে কি বিনয়ী, কি সুন্দরভাবে এসে জিজ্ঞেস করতেন, আপু কেমন আছেন? আর তার সদা হাস্যোজ্জ্বল চেহারাটাই আমি সবসময় দেখেছি। কিন্তু তার জীবন ছিল সংগ্রামে ভরা। অনেক ছোটোবেলায় চলে এসেছিলেন ঢাকায় অভাবের তাড়নায়। ঢাকায় আসার পরপরই বাবা মারা গিয়েছিলেন অসুস্থতায়। তারপরে তার মা মানুষের বাসায় কাজ করতেন। তারা দুই ভাই, সেই হচ্ছে বড়। তো তার উপরে অনেক দায়িত্ব ছিল। তার মাও মানুষের বাসায় কাজ করতে করতে একটা সময় অসুস্থ হয়ে আর পারেনি। তো অনেক কষ্ট করে পড়াশোনা করতো সে, নিজে টিউশনি করিয়ে পড়াশোনা করতো। তারপরে নানান দায়িত্ব ছিল সংসারের। ছোট ভাইটা বেশি পড়াশোনা করতে পারে নাই, তাকে হচ্ছে গার্মেন্টসে চাকরি করতে যেতে হয়েছে। তো সব মিলিয়ে তাদের সংসার তো আসলে টানাপোড়েনের, বুঝতেই পারছেন। কিন্তু তারপরও তাকে দেখলে সেটা কখনোই বোঝা যেত না। সদা হাস্যোজ্জ্বল তার চেহারা আমি দেখতাম। এবং আমার সঙ্গে যতবারই গল্প হয়েছে, ততবারই মানুষের জীবন নিয়ে গল্প হয়েছে, ততবারই আমাদের দেশ নিয়ে গল্প হয়েছে, ততবারই জীবন সংগ্রাম নিয়ে গল্প হয়েছে। নিজের জীবন সংগ্রামটা নয়, মানুষের, কিভাবে মানুষের ভালো হবে, কিভাবে দেশের মঙ্গল হবে, কিভাবে আমরা এখানে মানুষের এই যে কথা বলার স্বাধীনতা, এগুলো অর্জন করতে পারবো। এই নানাবিধ বিষয়ে আমাদের কথা হতো। এবং সব সময় মানে আমার সঙ্গে এই কথা বলতে বলতে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল তার। খুব কম দেখা হয়েছে, খুব কম দেখা হতো, কিন্তু দেখা হতো, প্রায় দেখা হতো। এই আন্দোলনের শুরু থেকেই শাকিল একজন দক্ষ সংগঠক হিসেবে তার সর্বোচ্চ ভূমিকাটা সে রেখেছে। মিরপুর 10-এ সে এই আন্দোলনের লড়াইয়ে ছিল, তার বন্ধুরা তার সঙ্গে ছিল। যেদিন 4 তারিখ মানে তাকে যেদিন আসলে গুলি করা হলো, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা তাকে টার্গেট করে তার মাথায় গুলি করেছে। 2টো গুলি তার লেগেছে। একটা গুলি বের করা গিয়েছিল, আর অন্য গুলিটা বের করাও যায়নি। যেদিন গুলি লাগলো সেটা হচ্ছে একেবারেই 4 তারিখে, সম্ভবত দুপুরের দিকে। আমরা খবর পেয়েছি বিকেলের দিকে যে শাকিলের গুলি লেগেছে মাথায়। এই খবরটা আসলে খুব অনাকাঙ্ক্ষিত ছিল না। আমরা জানতাম যে কেউই গুলি খেতে পারে, যে কেউই শহীদ হতে পারে। ইভেন আমি যখন আন্দোলনে ছিলাম আমরাও জানতাম যে আমাদেরকেও যে কোনো সময় আসলে মৃত্যুকে বরণ করে নিতে হতে পারে। তো সেজন্য আসলে আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু শাকিল ছিল একেবারেই যুদ্ধের ময়দানে, একেবারেই সম্মুখ সারিতে। তো সেখানে থাকার ফলে গুলিটা তার গায়েই লেগেছে, তার মাথায় লেগেছে। তার বন্ধুদেরকে সেভ করার জন্য সে পেছনে রেখে এসেছে যে তোরা চলে যা, আমি দেখছি ব্যাপারটা। মানে সবসময় এই কাজটা ও করতো, এই যে অন্যকে সেভ করে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। এবং ওর একটা ডায়ালগ ছিল, ডোন্ট প্যানিক। মানে কোনো কিছুকে করতে নিষেধ করলে বা কোনো কিছু যদি বলা হতো যে এটা করলে এটা হবে, সেটা হবে, যাস নে ইত্যাদি, তো তখন ও বলতো ডোন্ট প্যানিক। তো ওর এইভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া খুব কষ্টকর। কিন্তু জানি সারা দেশেই অসংখ্য মানুষ তারা শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই সমস্ত কিছু আমরা জানি, কিন্তু এই ব্যাপারগুলো তো সত্যিই বেদনাদায়ক, আমাদের সকলকেই বেদনা দেয়। আমাদের কাছের মানুষ যাদেরকে আমরা হারিয়েছি, তাদের জন্য তো ডেফিনেটলি আমাদের অনেক অনেক কষ্টের জায়গা আছে। এটা আমাদের প্রত্যেকেরই আছে, যারা আসলে আমরা আমাদের বন্ধুবান্ধব, আমরা আমাদের স্বজনদেরকে হারিয়েছি। তো
এই স্বজনদের মধ্য দিয়ে আসলে আমরা এই দেশকে পেয়েছি। আমরা এটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারি যে কত কত আত্মত্যাগের বিনিময়ে আমরা আসলে এই আওয়ামী লীগের যে ফ্যাসিজম, একদলীয় ফ্যাসিস্ট শাসন, সেটাকে আমরা এখান থেকে উচ্ছেদ করতে পেরেছি। আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি, আমাদেরকে যাতে ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলতে না হয় আমাদের লেখাগুলো। তো আমাদের এই স্বাধীনতার জন্য শাকিল তার জীবন দিয়ে গেছে। শাকিলের মতো অসংখ্য অসংখ্য মানুষ তাদের জীবন দিয়ে দিয়েছে, বিলিয়ে দিয়েছেন। তো তাদের প্রতি তো আসলে আমাদের শ্রদ্ধার শেষ নেই, কৃতজ্ঞতার শেষ নেই। 4 তারিখে শাকিলকে যখন গুলি করা হলো তখন কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কুর্মিটোলা হাসপাতালে তার চিকিৎসা সেভাবে দেয় নেই। তার কারণ হচ্ছে যে গার্ডিয়ান ছাড়া চিকিৎসা দেবে না। তো তারপরে হচ্ছে সেখান থেকে রেফার করে দিল হচ্ছে নিউরোসায়েন্স হাসপাতালে। ওকে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলো। শাকিলের বন্ধুরা তার বাড়িতে গিয়েছিল, ওর মাকে নিয়ে আসার জন্য। ওর মাকে গিয়ে বলেছে যে শাকিল আসলে একটু অসুস্থ, তো আপনাকে একটু যেতে হবে, অসুস্থ হয়ে পড়েছে। তো গিয়েছে, যাওয়ার পরে তো আসলে দেখলো যে তার ছেলে গুলিবিদ্ধ, মাথায় গুলি লেগেছে। আসলে বাঁচার সম্ভাবনা ছিল না, সেটা আমরা জানতাম। গুলি মাথায় লেগেছে শুনেই বুঝতে পেরেছিলাম যে শাকিলকে আমরা হারিয়ে ফেলেছি। তো কয়েকদিন হাসপাতালে ছিল, আইসিইউতে। পরে 8 তারিখে মারা গিয়েছে। 8 তারিখে আসলে আমরা ওকে হারিয়ে ফেলেছি। আসলে কথাবার্তা খুব বিক্ষিপ্ত হচ্ছে, বুঝতেই পাচ্ছেন যে কথা বলাটা খুব মুশকিল। আমাদের খুবই কাছের সহযোদ্ধা, এবং ও আমাদের থেকে কিছুটা জুনিয়র, আমরা ওর সিনিয়র। তো ফলে সিনিয়র হয়ে জুনিয়রদের মৃত্যু দেখাটা খুব খুব প্যানিকড আর কি। শাকিল বলতো ডোন্ট প্যানিক, বাট এখন প্যানিকড হচ্ছি। হ্যাঁ, তো এনিওয়েজ, যখন হচ্ছে আমরা 4 তারিখে 4 তারিখে আসলে অনেককে গুলি করেছে, আমরা সেসব শুনেছি বা দেখেছি। তারপরে 5 তারিখেও মানে সব থেকে বেশি মৃত্যু হয়েছে 4 এবং 5 তারিখে। কারণ ওই সময় হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা, সন্ত্রাসীরা, ওরাও পুলিশের সঙ্গে নেমেছিল। পুলিশ ওদেরকে গুলি দিয়েছে, বন্দুক ইত্যাদি দিয়েছে, আগ্নেয়াস্ত্র। একই সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে মানে একে অন্যের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা সাধারণ মানুষকে মারছিল এবং হচ্ছে আন্দোলনকারীদেরকে মারছিল। যে যেভাবে পেরেছে সেইভাবে আসলে গুলি করেছে আওয়ামী লীগ এবং পুলিশ সহ আরও যারা বাহিনী ছিল তারা। তো যখন 5 তারিখ যখন হাসিনা এখান থেকে পালিয়ে গেল, এবং তারপরে যখন মানে আমরা যখন হচ্ছে গণভবনের দিকে যাচ্ছিলাম বা কেউ যাচ্ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে, আমি মূলত গণভবনের দিকে যেতে নিয়ে গণভবনের দিকে যাইনি, গিয়েছিলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওখানে, কার্যালয়ে গিয়েছিলাম। তো যাওয়ার পথে অসংখ্য মানুষ রাস্তায় ছিল। যদিও আমরা যখন যাচ্ছিলাম তখন হচ্ছে শাহবাগ থেকে মানে ওই প্রধানমন্ত্রী কার্যালয়ের ওইদিকে গিয়েছিলাম। তো তখন ওই জায়গাটাতে আসলে খুব একটা মারামারি ওই সময় আর হয়নি। মারামারি হয়েছে এলাকাগুলোতে, বিশেষ করে মিরপুর বা হচ্ছে আশুলিয়া কিংবা হচ্ছে উত্তরা বা রামপুরার দিকে, ওই মানে সারাউন্ডিংস এরিয়াগুলোতে হচ্ছে এই গুলি টুলি এগুলো হয়েছে। কিন্তু ওই শাহবাগ বা বাংলা মোটর বা এইদিকে 5 তারিখে গুলি হয় না, এদিকে 4 তারিখে গুলি হয়েছিল। বাংলা মোটরে তো 4 তারিখে ব্যাপক গোলাগুলি হয়েছে, এবং সেখানে আমার ভাই ছিল। তো আমি আসলে ভেবেছিলাম যে সম্ভবত মানে আমার ভাই আজকে আর ফিরবে না, কারণ ও বাংলা মোটরে ছিল এবং গোলাগুলি চলছিল। ফলে মানে এটা এমনভাবে গোলাগুলির খবর পাচ্ছিলাম যে সেখান থেকে আসলে আন্দোলনকারীরা কেউ ফিরবে এরকম মানে এটা আশা করাটাই একটা দুরাশা ছিল। কিন্তু তারপরেও মানে বেঁচে ফিরেছে, এটা অনেক স্বস্তির ছিল। এনিওয়েজ, 5 তারিখে যখন আমরা গিয়েছিলাম তখন 5 তারিখে তারপরে ওই প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে যখন বের হয়ে আসলাম, আসার পরে ওই দিন বাড়িতে ফিরতে চেয়েছিলাম। আসলে বাড়িতে তো থাকতে পারিনি, আন্দোলনের শুরু থেকেই বাড়িতে ছিলাম না, তার কারণ নানাভাবেই তো আমাদের উপরে থ্রেট ছিল, ফলে বাড়িতে থাকা পসিবল হয়নি। তো পুরো আন্দোলন জুড়েই তো বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে আমাদেরকে।
ওই দিন আসলে বাড়ি ফিরতে চেয়েছিলাম, তো হঠাৎ করেই আবার মনে হলো যে না, আজকে আসলে বাড়ি ফেরা যাবে না। বাড়ি না ফেরার ডিসিশন নিলাম 5 তারিখে আর কি। তার কারণ হচ্ছে 5 তারিখে রাতের কথা বলছি, এবং আমার অন্য সহযোদ্ধাদেরকেও বললাম যে আমরা আসলে যারা বাড়িতে থাকিনি, থাকা পসিবল ছিল না, তারা যাতে বাড়িতে না যায়। কারণ আমার সামহাও মনে হচ্ছিল যে 5 তারিখে মানে আমার মাথায় কাজ করছিল যে 1971 সালের সময় 14 ডিসেম্বর এখানে স্বাধীনতার ঠিক 2 দিন আগে আমাদের বুদ্ধিজীবীদেরকে এখানে হত্যা করা হয়েছিল। তো স্বাধীনতার 2 দিন আগে তো আসলে এটা বোঝাই যাচ্ছিল যে দেশ স্বাধীন হয়ে যাবে। তো তারপরেও সেখানে এই যখন বুদ্ধিজীবীদেরকে এরকম গণহারে তুলে নিয়ে মেরে ফেলা হয়েছিল, তাহলে শেখ হাসিনা এখান থেকে পালিয়েছে ঠিকই, তার মানেই হচ্ছে গিয়ে আমরা সেফ নই। এখানে আমাদের উপরে নানানভাবে এখনও আক্রমণ আসতে পারে, হামলা হতে পারে। এবং এটা মানে ওই 1971 সালের 14 তারিখের ঘটনাটা হঠাৎ মনে পড়েই আমার মনে হলো যে এই রিস্কটা আসলে নেওয়া ঠিক হবে না। তো ওই দিন রাতে আসলে থেকে গিয়েছিলাম একটা নির্দিষ্ট জায়গায় আশেপাশের। তো দেখুন ঠিক তাই হলো। 5 তারিখেই দেখলাম অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে, অনেক মানুষকে। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে 5 তারিখেই বহু জায়গায় বহু মানুষকে মেরে ফেলা হয়েছে। একেবারে এক জায়গায় তো 50-60 জনকে মেরে ফেলা হলো। রাত 2টা বা 3টার দিকে শুনলাম রামপুরাতে ব্যাপক গোলাগুলি হচ্ছে। সেই রাতটাও একটা উদ্বিগ্নতার রাত গেল। এর আগে তো ধরেন প্রত্যেক রাতই উদ্বিগ্নতার মধ্যে কেটেছে, কিন্তু ওই দিনও যেদিন আসলে শেখ হাসিনা এখান থেকে পালিয়েছে, ওই দিনও অনেক বেশি উদ্বিগ্নতায় কাটিয়েছি। পরে তো দেখলাম যে কত মানুষকেই যে পুলিশ গুলি করে হত্যা করেছে। একটা ভিডিও আমরা দেখেছিলাম যে কোনো একটা ওভারব্রিজের ওইখানে লোকজনগুলো একটু পালাচ্ছিল, তারপরও পুলিশ সেখানে গুলি করে তাদেরকে মেরে ফেলেছে। তো দেখেন মানে এই পরাজিত শক্তি, তারা 5 তারিখে যখন দেখলো যে তারা হেরে গেছে, যখন দেখলো যে তারা আর মানে তাদের আর কোনোভাবেই এই যে অপশাসন, দুঃশাসন, তাদের এই ফ্যাসিস্ট যে শাসন, এগুলো আর বজায় রাখতে পারবে না, তখন যাকে সামনে পেয়েছে তাকেই মেরে ফেলেছে এই ফ্যাসিস্টের দল। আর এখন দেখা যাচ্ছে যে এই ফ্যাসিস্টদেরকেই ক্ষমা করে দেওয়ার আহ্বান জানাচ্ছেন 2-1 জন। আমরা আসলে কিছুই ভুলিনি, আমরা ভুলতে চাই না, আমরা ভুলতে দিতেও চাই না যে আমাদের সঙ্গে কি হয়েছে, আমাদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যাদেরকে এখানে হত্যা করা হয়েছে সেই মানুষগুলোর বয়স অত্যন্ত কম, আপনারা সকলেই সেসব জানেন। একেবারেই শিশুরাও এখানে হত্যার শিকার হয়েছে। শিশুরা ছাড়াও যারা মারা গিয়েছে তাদের বয়স একেবারেই কম। সব থেকে বেশি হচ্ছে মারা গিয়েছে যারা, তারা হচ্ছে 30 বছরের মধ্যে। তার মানে দেখেন যে তাজা প্রাণগুলো, আমাদের কোমল প্রাণগুলো এখানে ঝরে গেছে, শহীদ হয়ে গিয়েছে তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য। এই ব্যাপারগুলো আমরা কি খুব দ্রুতই ভুলে যাব? আমার না কেন যেন খুব মানে আতঙ্ক লাগছে যে বিভাজন ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, সেই বিভাজন আমাদের শহীদদের এই আত্মত্যাগকে না জানি ম্লান করে দেয়। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই শহীদদের এই যে ত্যাগ, আমাদের শহীদদের এই যে জীবনগুলো, এগুলো যেন বৃথা না যায়। আমাদের এই যারা এখনো পর্যন্ত যুদ্ধাহত যে আমাদের স্বজনরা রয়েছেন, আমাদের যে বন্ধুরা রয়েছে, তাদের রক্ত যেন বৃথা না যায়, সেই দিকেও একটু খেয়াল রাখেন আপনারা। মানে এইভাবে হচ্ছে নিজেদের স্বার্থ নিয়ে এখনই এত বিভাজন করবেন না। কারণ এক ফ্যাসিস্টকে তাড়িয়েছি আমরা, এখানে এই বিভাজন দেখার জন্য নয়। আমরা শান্তি চাই, আমরা দেশে স্বাধীনভাবে সকলে যেন বাঁচতে পারি, আমরা যেন স্বস্তিতে বাঁচতে পারি, সেই নিশ্চয়তাটুকু চাই। আমরা এখানে আসলেই আর কোনো বিভাজন আমরা চাই না। আমরা এখানে এই রক্তের রাজনীতি, হিংসার রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা চাই এখানে সুষ্ঠু ধারার রাজনীতিগুলো চলুক। সকল মত, সকল পথের মানুষ তারা যাতে একে অপরকে সম্মান জানায়, যে পথ এখানে জনগণের জন্য কল্যাণকর, সেই পথে যাতে এখানে স্টাবলিশড হয়। এটা নিয়ে যেন আর বিভেদ আর রক্ত না ঝরে। আমাদের বহু রক্ত ঝরে গেছে। এই জীবনের দায়ভার, এই রক্তের দায়ভার, এগুলো ভীষণ রকম ভারী। শাকিলের মুখ যখন মনে পড়ে বা অন্যান্যদের মুখ যখন মনে পড়ে, তখন বেশ ভারী মনে হয় নিজেকে, ভীষণ ভারী।